সময়মতো শিশুদের হামের টিকা না দেয়া বিগত ২ সরকারের ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার টিকা দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মূল চালিকা শক্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেন সারা দেশ থেকে আসা চিকিৎসকরা। এতে লোকবল, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, নিরাপত্তা, আবাসন, যাতায়াত সহ নানা সমস্যার কথা তুলে ধরেন মাঠ পর্যায়ের চিকিৎসকরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের অসুস্থ মানুষের বিপদের বন্ধু উল্লেখ করে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে। বর্তমান সরকার সুস্বাস্থ্যের বাংলাদেশ এরকম একটি দেশ ধীরে ধীরে গড়ে তুলতে চায়। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের অবহেলার কারণেই সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। নারীদের অগ্রাধিকার দিয়ে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ সহ তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। এতে যে কোনো নাগরিক প্রয়োজনে দেশের যে কোনো হাসপাতালে সহজেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় উপজেলায় সমন্বিত উন্নত সেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রদান, সেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ বিশেষ অবদান রাখায় ৬ জন চিকিৎসককে পুরস্কৃত করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এখন ক্রেস্ট গ্রহণ করছেন ডাক্তার মোহাম্মদ। হাম আক্রান্তদের জন্য সরকার বিশেষ আইসিইউর কথা বললেও বেশিরভাগ হাসপাতালে এর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের স্বাস্থ্য খাতের অবস্থা অত্যন্ত নাজুক। সকালে রাজধানীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সীমিত ধারণ ক্ষমতা এবং নানা সুযোগ সুবিধার অভাবে শিশু হাসপাতালে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান জামায়াতের আমির। আশ্বাস দেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করবে জামায়াত। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নেই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম। যে দৃশ্য দেখে আসছে, এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড়জোর একটা বাজার বলা যেতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে সারা দেশে নতুন করে ৯৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য দফতরের।
এদিকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। এই পরিস্থিতিতে হাম নির্মূল কৌশলপত্র আবারও চালু করতে এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশ করেছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথের। তহিদুর রহমান তুহির রিপোর্ট। দেশে বেড়েই চলেছে হামের আতঙ্ক। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। গেল এক মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর। হাসপাতালে চিকিৎসাধীন 3000-এর বেশি মানুষ। বর্তমান বাস্তবতায় হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। এতে অবিলম্বে সারা দেশে বিশেষ গণটিকা কর্মসূচি চালুর দাবি জানানো হয়। টিকা নিয়ে বিদ্যমান ভুল ধারণা ও গুজব মোকাবেলায় কার্যকর জনসচেতনতা কার্যক্রম চালু করতে হবে। এই ক্ষেত্রে গণমাধ্যম, ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা, সার্ভেলেন্স, দ্রুত মোকাবেলা কার্যক্রম, র্যাপিড রেসপন্স ও জনস্বাস্থ্যের জরুরি অপারেশন কেন্দ্র, পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার সচল করা, যাতে দ্রুত নতুন সংক্রমণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। হাম নির্মূল কৌশলপত্র ফের চালু ও সক্রিয় করা এবং টিকা চেইন শক্তিশালী করার সুপারিশও করা হয় সংবাদ সম্মেলনে। পুষ্টি ও ভিটামিন এ কার্যক্রম জোরদার করা, অপুষ্ট শিশুদের অগ্রাধিকার দেয়া, মাতৃদুগ্ধ পান ও পুষ্টি কর্মসূচি শক্তিশালী করা, স্বাস্থ্য সংস্কার বাস্তবায়ন ও বাজেট বৃদ্ধি করা, ভ্যাকসিন সরবরাহ চেইন শক্তিশালী করা, ভ্যাকসিন উৎপাদনে জাতীয় সক্ষমতা বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ করা, ভবিষ্যতে এই ধরনের জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করার জন্য স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি চালু করা। এদিকে 18 জেলার 30 উপজেলা সহ ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন। তবে কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি কম। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সরকারকে সহযোগিতার পরিবর্তে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদের সময় রাষ্ট্রযন্ত্রের উপর জনগণের যে আস্থাহীনতা ছিল, বিরোধী দলের অসহযোগিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 মাসের মধ্যে সে আস্থা ফিরে এসেছে। সরকার নিয়ে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মাহাদি আমিন বলেন, জনগণের কল্যাণে ধীরে ধীরে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। সরকার স্বাক্ষরিত জুলাই বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের 2 মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, জ্বালানি সংকট মোকাবেলা সহ সরকারের নেয়া 7টি পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মাহাদি আমিন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। জুলাই সনদ বাস্তবায়ন ও 16টি অধ্যাদেশ অধিক যাচাই বাছাই করে আবারও সংসদে তোলার কথা জানান তিনি। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই সময়ে বিরোধী দলের সহযোগিতা না পাওয়ার কথাও বলেন সরকারের এই মুখপাত্র। আমরা ভেবেছিলাম সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মাহাদি আমিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রযন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে, যা বড় অর্জন হিসেবে দেখছে সরকার। সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে, তাই সকল মন্ত্রী ও এমপিরা জনগণের কাছে নিয়মিত সঠিক তথ্য তুলে ধরবে বলে জানান মুখপাত্র মাহাদি আমিন। সকলের সম্মানিত প্রয়াস থাকলেই আমরা আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উপস্থিত হয়ে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলের মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার চলছে। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। শুক্রবার প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আগ্রহী প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতা যাচাই করবে মনোনয়ন বোর্ড। এরপরই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের যারা রাজপথে যারা পরিশ্রম করেছে, অবশ্যই তাদেরকে আপনারা আমাদের মূল্যায়ন করবেন। আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। সুন্দরভাবে একটা সুসংগঠিত একটি পার্লামেন্ট গঠিত হবে এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই দল। আগামী 21শে মের মধ্যে নিবন্ধিত শতভাগ হজ যাত্রী সৌদি আরব যেতে পারবেন বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক লোকমান হোসেন। প্রথম দিনে 14টি ফ্লাইট নির্ধারিত সময় উড্ডয়ন করেছে। আগামীকাল ঢাকা ছাড়বে আরও 14টি ফ্লাইট। হজ ক্যাম্পে ইমিগ্রেশন সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করায় বিমানবন্দরে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই বিমানে উঠতে পেরে খুশি যাত্রীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। শুক্রবার দিবাগত রাত 12:30টায় উড়ে যায় এবারের প্রথম হজ ফ্লাইটটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দেন তিনি। বাংলাদেশের মানুষ সকলকে নিয়ে আমরা যাতে দেশের ভিতরে শান্তিতে থাকতে পারি, দয়া করে এই দোয়াটা করবেন। এদিকে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে উড্ডয়ন করে 14টি ফ্লাইট। ফ্লাইটের 6 ঘন্টা আগে আশকোনা হজ ক্যাম্পে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। হজ যাত্রীরা বলেন, ক্যাম্পের সামনের সড়কের ধুলোবালি ও টয়লেটের অব্যবস্থাপনায় খানিকটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের। একটু কনজাস্টেড এরিয়াতে হওয়াতে ওখান থেকে একটা দুর্গন্ধ, ময়লাযুক্ত পানির গন্ধটা আর কি। টয়লেটের একটু সমস্যা আছে, হালকা পাতলা এটা থাকবে। বয়স্কদের পাশাপাশি যুবকরাও যাচ্ছেন পবিত্র হজ পালনে। আছেন নারী হজ যাত্রীও। তারা বলেন, মক্কা ও মদিনায় গিয়ে দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। একই সাথে ইরান ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ প্রার্থনা করবেন সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে। দেশের সকল জনগণ একসাথে মিলেমিশে আমরা সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে পারি, এই দোয়া থাকবে। হজ ক্যাম্পের পরিচালক লোকমান হোসেন জানান, 18 এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে 21শে মে পর্যন্ত। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত সকলের টিকিট নিশ্চিত করা হয়েছে। যারা হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়ে আছেন তাদের ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নাই, ভিসা সম্পন্ন হয়ে গেছে এবং টিকিটিং এর বিষয়েও কোনো জটিলতা নাই। ফ্লাইটের অন্তত 5 ঘন্টা আগে হজ ক্যাম্পে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করা হচ্ছে। হজযাত্রীদের ইমিগ্রেশনের জন্য এখন আর বিমানবন্দরে যেতে হচ্ছে না। তারা এই হজ ক্যাম্পে ইমিগ্রেশন ও চেকিং সম্পূর্ণ করতে পারছেন। এর ফলে এখান থেকে ইমিগ্রেশন এবং চেকিংয়ের পরে নির্ধারিত সময়ে গিয়ে তারা বিমানবন্দরে বিমানে উঠবেন। বিষয়টি সহজ হয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হজযাত্রীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, হজ ক্যাম্প, আশকোনা, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের জন্য চলছে হাহাকার। দীর্ঘ লাইন পাড়ি দিয়ে চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। শনিবার নগরীর ফিলিং স্টেশন পরিদর্শনে এসে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি সংকট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। এদিকে রোববার থেকে বাজারে অকটেন সরবরাহ 25% বাড়ানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। তহিদুর রহমান নিশানের রিপোর্ট। জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন এই গাড়ি চালক। ডিপো থেকে তেল আসবে বিকেলে। সন্ধ্যা 6টার পর পাম্প কর্তৃপক্ষ যানবাহনে তেল সরবরাহ করবে। তাই অপেক্ষা করা ছাড়া যেন আর কিছুই করার নেই নিরুপায় গ্রাহকদের। আসছিলাম হলো 1টার দিকে, দিনের 1টা, দুপুরবেলায়। সারাদিন এখানে, সারা রাত এখানে, আবার আজকে সারাদিন যাবে। আমি যে বাসায় যাব সে তেল পর্যন্ত আমার গাড়িতে নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় গ্রাহকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা নিঃসন্দেহে অনেক খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। যারা বাইক ইউজ করে তাদের যে 8 থেকে 10 ঘন্টা এইভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে,
এখন আমাদের যদি এই ধরনের প্রবলেমে 8 থেকে 10 ঘন্টা, এটা শরীরের উপর অনেক বড় একটা চাপ। তারপরেও নিশ্চয়তা নাই যে মানুষ তেল পাবে কি পাবে না। তবে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফুয়েল পাস দিয়েছে সরকার, কিন্তু এবার সেই ফুয়েল পাসের অপব্যবহার নিয়েও মিলছে নানা অভিযোগ। সে লক্ষ্মীপুরের নাম্বার দিয়ে এখন সে আরেক গাড়ির রেফ দিয়ে আরেক গাড়িতে তেল নিতে আসছে। এই লোকগুলোর জন্য ঝামেলা বেশি হচ্ছে। এরা লাইন ধরে দাঁড়ায় আছে সারাদিন, এখন সে আরেক গাড়ি নিয়ে আসছে। দেখেন, এদিকে রাজধানীর আসাদ গেটে ফিলিং স্টেশন পরিস্থিতি পরিদর্শন করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় গ্রাহকেরা ভোগান্তির শিকার হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? প্রায় 2 মাস ধরে ফিলিং স্টেশনগুলোর সামনে প্রতিদিনই চোখে পড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে পাম্প এলাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। গ্রাহকদের পাশাপাশি বাড়ছে নগরবাসীর ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। আসছে বাজেটে জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে সরকারকে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে দেশের জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে। রাজধানীতে জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। এতে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, অতীতে দুর্নীতির কারণে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা যায়নি। তরিক ইসলামের রিপোর্ট। আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই প্রাক বাজেট ছায়া সংসদ। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ব্যাংক এবং জ্বালানি খাত একই সুতায় গাঁথা। আপনি যখন জ্বালানি কিনবেন তখন আপনি ব্যাংক খালি করবেন। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দলীয় স্বার্থ বিবেচনা করে কিন্তু এই জ্বালানি খাতকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে। একটি অফিসের, প্রধানমন্ত্রীর অফিসের অঙ্গুলের নির্দেশ ছাড়া কিন্তু এই জ্বালানি খাতে কুইক রেন্টালের কেউ কোনো অনুমোদন পায়নি। আমরা দেখেছি বিগত সময় আমাদের কোনো গ্যাস কূপ খনন করা হয়নি, অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করা হয়নি, মজুদের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা ব্যক্তি স্বার্থ এবং দুর্নীতি করবার জন্য আমরা দেখেছি সরকার আমাদের আমদানি নির্ভর জ্বালানির দিকে চলে গিয়েছিল, এবং সে কারণের জন্যই কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দায়টা বিগত আওয়ামী সরকার এবং কিছুটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য তারা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থাপনা তারা গ্রহণ করেনি। বিগত সরকারের সময়ে জ্বালানি নীতির কারণে এ খাতে নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে জানান জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরো আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকম ভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। গরিবের ট্যাক্সের টাকা দিয়ে যেন বড় লোকেরা ভর্তুকি না পায় জ্বালানির ক্ষেত্রে, এইটা নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত, আমরা যে আমদানি করব, আমরা যেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, সবচেয়ে উপযুক্ত স্থান থেকে আমরা সবচেয়ে মানসম্পন্ন জ্বালানি যেন আমদানি করতে পারি। অন্য কোনো ভূ রাজনৈতিক বিষয় যেন এটা আমাদের উপরে কোনো ধরনের এইখানে আমাদের সীমাবদ্ধতা আরোপ না করে। প্রতিযোগিতায় বিরোধী দলের বিতার্কিকদের হারিয়ে জয় পায় সরকারি দল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। রাজধানীর বিজয়নগর এলাকায় 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশ ও গণমিছিলের শীর্ষ নেতারা এ হুঁশিয়ারি দেন। এ সময় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি সংবিধানের দোহাই দিলেও তারা কোনো সংবিধানের অধীনের ক্ষমতা এসেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজের লোক বসিয়ে সরকার জিয়াতন্ত্র কায়েমের চেষ্টা করছে সরকার। সংস্কার বাস্তবায়ন না করলে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না।
12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে। উন্মুক্ত করার 24 ঘন্টা পার না হতেই আমেরিকার নৌ অবরোধের জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। শনিবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের জলদস্যুতা বন্ধ না হলে খুলবে না হরমুজ। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএ। ওদিকে দুই বৈরী দেশের মাঝে সমঝোতায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসি নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। বিস্তারিত জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্বজুড়েই স্বস্তির একটা বাতাস বইছে। এই ঘোষণা আসার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারে দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। তাছাড়া রুশ জ্বালানি বিক্রিতে আমেরিকান নিষেধাজ্ঞা শিথিলে মস্কো জানায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আসছে বিশ্ববাজারে। এর মাঝেই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সিএনএন। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে মধ্যস্থতাকারীরা দুই বৈরী দেশের মাঝে একটি সমঝোতায় পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব বলেন, চুক্তি নিয়ে ট্রাম্প নিয়মিত মিথ্যা বলে আসছেন। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত থাকবে না। 24 ঘন্টা পার না হতেই গালিবাফের হুমকি বাস্তবে রূপ পেল। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতামাল আম্বিয়া থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমেরিকানরা বারবার বিশ্বাস ভঙ্গ করছে, যুদ্ধ বিরতির শর্ত ভেঙে উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতা করে বেড়াচ্ছে। তাই অবরোধ উঠিয়ে না নিলে হরমুজ প্রণালীও আর খুলবে না বলে জানিয়েছে তেহরান। এই যখন অবস্থা, তখন খবর পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। সাথে রয়েছে দুটো ডেস্ট্রয়ার। সব মিলিয়ে আবারও দোলাচলের মধ্যে পড়ে গেল মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা। তবে আশার খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আল জাজিরা বলছে, আমেরিকা ইরান প্রথম দফার বৈঠকের চেয়েও দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে ইসলামাবাদে। তার মানে দুই চির বৈরী প্রতিপক্ষের মাঝে আরেকটি আলোচনা যে খুব শীঘ্রই হতে যাচ্ছে তা বেশ পরিষ্কার। আদিব মোহাম্মদ, ATN বাংলা।